খালেদা জিয়ার বাসায় হঠাৎ সেনাপ্রধান। বিএনপির সদর দপ্তর থেকে জানানো হয়েছে প্রায় 40 মিনিট ব্যাপী এই বৈঠক হয় খালেদা জিয়া এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে। এটি বর্তমান সময়ের খুবই চমকপ্রদ একটি ঘটনা এবং রাজনীতির টার্নিং পয়েন্টও বলা যেতে পারে। অনেকগুলো টার্নিং পয়েন্ট হয়েছে এর মধ্যে, কিন্তু এটি সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য ঘটনা বলেই মনে হচ্ছে। এখন সেনাপ্রধান আপাতত যে ব্যাখ্যা দিয়েছেন, দুঃখিত, বিএনপির তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ, বর্ষিয়ার নেত্রী, তার শরীরের খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলেন সেনাপ্রধান এবং তার সাথে তার স্ত্রীও ছিল। বোঝাই যাচ্ছে যে এটি একটি একান্তই পারিবারিক একটি আলাপ, এখানে আনুষ্ঠানিকতার নেই। অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে একজন রাজনৈতিক দলের নেত্রীর সাথে দেখা করতে এসছেন, 1-to-1 বৈঠক, এরকম কিছু বিষয় বলে আপাতত ধরে নেওয়ার বিষয় নেই। কিন্তু তারপরেও এই বিষয়টি রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে ধরে নিতে হচ্ছে, এই কারণে যে বর্তমান যেই রাজনৈতিক প্রেক্ষাপট, যে অচলায়তন, অচলাবস্থা, সংশয়, দ্বন্দ্ব, নির্বাচন প্রশ্নে সরকার এবং বিএনপির সাথে যে দ্বন্দ্ব, ছাত্র এবং ছাত্রদের যে সরকার, সেই সরকারের কিছু মুভ, যেসব বিষয় নিয়ে সরকার ইউনূস নিজেও বিব্রত, এই সমস্ত নানান কারণে যখন রাজনীতির অচলাবস্থা, ঠিক সে সময়ে বেগম জিয়ার সাথে সেনাপ্রধানের এই বৈঠক অনেকগুলো প্রশ্নের উদ্বেগ করেছে। আমার হিসাবে, আমি সব জানতা নই, আমার সাথে বিএনপি কিংবা আমার সাথে সেনাপ্রধানের সংশ্লিষ্ট ঘনিষ্ঠ কোনো সূত্রের কোনো যোগাযোগও নেই। আমি কেবল আন্দাজ করতে পারি যে এই বৈঠকটি কিসের জন্য হয়েছে, কেন হয়েছে, আবার ভুলও হতে পারে, কিন্তু আমার আন্দাজ, আমার ইনটুইশন, আমার ইকুয়েশন, সমীকরণ যেটা বলে সেটা হলো যে মূলত ওয়াকারুজ্জামান গিয়েছিলেন বেগম জিয়ার সাথে তার যে অবস্থান সেটি ব্যাখ্যা করতে এবং সেনাবাহিনী কি চায় সেটা ব্যাখ্যা করতে। এর সাথে তিনি হয়তোবা বিএনপির তরফ থেকেও কিছু মনোভাব জানার চেষ্টা করেছেন। প্রথমে বলি যে কি মনোভাব জানার চেষ্টা করেছেন এবং কোন প্রেক্ষিতে বৈঠকটি হয়েছে সেটির একটু প্রেক্ষাপট আপনাদের মনে করিয়ে দিতে চাই। একদিন আগে সেনাপ্রধানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় প্রথম আলোতে, আপনারা অনেকেই পড়েছেন সেটা। সেখানে তিনি বলেছেন যে সেনাবাহিনী কখনোই, তার নেতৃত্বে সেনাবাহিনী রাজনীতিতে জড়াবে না, নাকও গলাবে না। আমরা এই সেনাপ্রধানের অনেক বিষয়ে সমালোচনা করতে পারি, কিন্তু একটা বিষয়ে তাকে প্রশংসা করতেই হয় যে 5 আগস্ট তিনি এক রক্তক্ষয়ী একটা ঝামেলা থেকে বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশকে। তিনি সেনাপ্রধান হিসেবে সকল রকম সাংবিধানিক অর্ডার তার কাছে ছিল এবং সাংবিধানিকভাবে তিনি দায়বদ্ধও ছিলেন সরকারের যে কোনো রকম অর্ডার, নির্দেশ পালন করার জন্য। সরকারের নির্দেশ ছিল যেভাবেই হোক এই ছাত্র জনতার বিক্ষোভ দমাতে হবে, কিন্তু সরকার প্রধানের সেই নির্দেশনা অমান্য করেছিলেন সেনাপ্রধান, যে না, সাধারণ জনতার গায়ে রক্তের দাগ যে সেটা দায় নেবে না সেনাবাহিনী, সেই অজুহাতে। যার প্রেক্ষিতে আমরা সে সময় বলেছিলাম যে হয়তোবা আমরা এই শেখ হাসিনার স্বৈরশাসনকে বিতাড়িত করতে পারতাম, আরও হয়তো অনেকদিন সময় লাগতো, কিন্তু প্রাণ যেত অন্তত 10,000 থেকে লক্ষাধিক ছাত্র জনতার, যেটা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকতো। এবং সেই সাথে সেনাবাহিনীর যেই অর্জন, সেনাবাহিনীর যেই ভালোবাসা মানুষের মনে আছে সেনাবাহিনীর সম্পর্কে, সেটাও ধূলিসাৎ হয়ে যেত, যেটা পুলিশ এবং অন্যান্য বাহিনী সম্পর্কে ধূলিসাৎ হয়ে গিয়েছে, যেটা রেস্টোর করতে, ফিরিয়ে আনতে অনেক কষ্ট হচ্ছে সেই সব বাহিনীদেরকে। সুতরাং সেদিক দিয়ে একটা ভালো কাজ করেছেন। দ্বিতীয় ভালো কাজ হচ্ছে, আমরা 11 তত্ত্বাবধায়ক সরকারের আমলের যেই অভিজ্ঞতা দেখি, যে সেই আমলটি সেনাবাহিনী দীর্ঘদিন রাজনীতির মাঠে নাক গলানোর কারণে সেনাবাহিনীর ভিতরে যে অসন্তোষ এবং নানান রকম স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্বে যে তারা জড়িয়ে গিয়েছিল, যার প্রেক্ষিতে বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনাকে জাস্টিফাই করার সুযোগ হয়েছিল, যে সেনাবাহিনীর সদস্যরা চাল, ডাল, গম এইসব ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বিডিআরের সাথে দ্বন্দ্ব জড়িয়ে পড়েছিলেন। সে সময় ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এর ভিতরে আরও অনেক কাহিনী আছে, কাহিনী থাকতে পারে, যেসব নিশ্চয়ই বেরিয়ে আসবে সত্যতা এই বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশন গঠিত হয়েছে নতুন করে সেখানে। কিন্তু আপাতত দৃষ্টিতে সেই যে দ্বন্দ্ব, সেনাবাহিনী দীর্ঘদিন রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, সেখানে 57 জন চৌকস অফিসার বাংলাদেশের,
তাদের প্রাণ উৎসর্গ করতে হয়েছিল, সেটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় যে ক্ষতি, সেই ক্ষতি আজও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। আরেকটা দিক ছিল যে সে সময় ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের যে সরকার, সেনাপ্রধান মঈনুদ্দিন এবং মাসুদউদ্দিন চৌধুরী, তারা মিডিয়ার সামনে প্রচুর কথা বলতো, নিজেদের হ্যাডাম প্রকাশ করতো এবং তারা নিজেদেরকে জাহির করতো, এবং সেনাপ্রধান হিসেবে তিনি নানান দেশ সফর করতেন, ক্ষমতা প্রলম্বিত করার একটা লিপসু একটা চিন্তাভাবনা তার মধ্যে ছিল। সে সময় তারা প্রায় বলতেন যে বাংলাদেশ নামক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটি ট্রেন থেকে খাদে পড়ে গিয়েছে, আমরা ট্রেনটিকে আবার যাত্রাপথে তুলে দিচ্ছি, দেওয়ার জন্য আমরা কাজ করছি। তো আমরা সেই যাত্রাপথ তো কেমন দেখেছি, যে সেই যাত্রাপথে বাংলাদেশে এমন একটি স্বৈরশাসকের হাতে ক্ষমতা হস্তান্তর করা হলো, যেটা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা রূপ নিল। কিন্তু সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় রূপ নেওয়ার প্রেক্ষিতে, আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রেক্ষিতে কি ওই সময়ের যারা ১/১১ যারা কুশলভ ছিল, মঈনুদ্দিন, মাসুদ, তাদের কি শেষ রক্ষা হয়েছিল কিনা, তাদের কি সেফ এক্সিট হয়েছিল কিনা? না। সাবেক সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে এখন মানবেতর জীবনযাপন করেন। আর আর্মির ভিতরে যেই সব সদস্য ছিল, তারা তো এই বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদের যবনিপাত হয়েছে। আর যারা বাইরে ছিল, নানানভাবে তাদেরকে দেশ ছাড়তে হয়েছে, নানান রকম তাদের জীবনে দুর্বিষহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই সমস্ত কারণে বর্তমান সেনাপ্রধান, আমরা তুলনামূলকভাবে যদি দেখি, তিনি সেনাবাহিনীকে এই যে মিডিয়ার সামনে আসা, নিজে মিডিয়ার সামনে কথা বলা, সেনাবাহিনীর সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, কিংবা খুব বেশি ভাব নেওয়া, ক্ষমতাকে প্রলম্বিত করার যে প্রচেষ্টা, এই সবগুলো ব্যাপারে তিনি চৌকস একটা ভূমিকা পালন করছেন। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, তার বিরুদ্ধে যদিও অনেক অভিযোগ রয়েছে যে তিনি কেন সেনা সদর দপ্তরে কিংবা বিভিন্ন ক্যান্টনমেন্টে যেসব আওয়ামী লীগের কর্মীরা আশ্রয় নিয়েছিলেন, তাদেরকে কেন মুক্ত করে দিলেন। তারপরে সেনাবাহিনীর অভ্যন্তরে আওয়ামী লীগ সমর্থিত অনেক কর্মচারী, অফিসারদের এখনও বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে, নানান অভিযোগ আছে। কিন্তু বড় দাগে তাকে এই সাধুবাদটা দিতে হয় যে তিনি নিজের চেহারা দেখান না মিডিয়াতে, ক্ষমতা প্রলম্বিত করার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। বরঞ্চ প্রথম আলোর সাক্ষাতে তিনি বলেছেন যে আমরা চাই নতুন একটা সম্ভাবনা, নতুন একটা চ্যালেঞ্জ, এবং নির্বাচনের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সরকারও প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সরকারকে সহযোগিতা করব এবং আমরা যত দ্রুত পারি সম্ভব আমরা ব্যারাকে ফিরতে চাই। কেননা সেনাবাহিনী যতদিন বাইরে থাকবে ততদিন তারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুর্নাম কামাবে, যেটা আমরা চাই না। আমার সেনাবাহিনী এই পেশাদারিত্ব মনোভাবের বাইরে চলে যাক, এইটা হলো তার শিক্ষা। তো সেই শিক্ষা যদি সে নিয়ে থাকে, এবং আমরা দেখছি গত 6 মাসে সেসব পালন করছে, তাহলে তার কি দরকার? তার দরকার হলো একটা সেফ এক্সিট দরকার। শেখ ওয়াকারুজ্জামান যে ভূমিকা পালন করেছেন 5 আগস্ট, সেই তার ভূমিকার কারণে শেখ হাসিনা তার সেফ এক্সিট পয়েন্ট না, আওয়ামী লীগের প্রত্যাবর্তন তার সেফ এক্সিট পয়েন্ট না। একদিনের জন্য যদি শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় ওয়াকারুজ্জামানকে পায় ফাঁসিতে ঝুলাবে। শুধু ওয়াকারুজ্জামান তো না, সেনাবাহিনীর আরও যেসব সাধারণ কর্মকর্তা, মেজর কর্নেল, যারা এই বিদ্রোহের সাথে নিজেদের সংশ্লিষ্টতা প্রকাশ করেছিল। সুতরাং পুরা সেনাবাহিনী এবং সেনাপ্রধান নিজে এবং তার যে বাহিনীর যে যন্ত্র, এই পুরা সিস্টেমটাকে তিনি নিষ্কলুষ রাখতে চান। নিষ্কলুষ রাখার জন্য তার একটা নির্ভেজাল নির্বাচন করতে হবে, এবং সেই নির্বাচনের মাধ্যমে এমন একটা দল গোষ্ঠীর কাছে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত রাখতে হবে যেন এটা তার সেফ গার্ড হয়, অর্থাৎ তাকে রক্ষা করতে পারে, তার বাহিনীকে রক্ষা করতে পারে। একেবারে পিতার মতো ভূমিকা, পিতা যেমন তার সন্তানদের রক্ষা করার জন্য সব রকম চিন্তা করে, আমার মনে হয় ওয়াকারুজ্জামান সেই চিন্তাটাই করছে। সম্ভবত সে কারণেই বেগম জিয়ার কাছে তিনি আলোচনা করতে গিয়েছিলেন। এইটা চমকপ্রদ ঘটনা বলছে এই কারণে, তার শরীরের যদি খোঁজখবর নিতেই হতো তিনি 5 আগস্টের পরপরই নিতেন। কেন হঠাৎ করে এখন নিচ্ছেন, যখন বেগম জিয়া যাচ্ছেন দেশের বাইরে, অর্থাৎ লন্ডনে যাচ্ছেন? বিএনপির যিনি কর্ণধার আছেন, বেগম জিয়ার অবর্তমানে দলকে টিকিয়ে রেখেছেন, তারেক রহমানের সাথে বৈঠক করতে, তার প্রাককালে এই যে সেনাপ্রধান বেগম জিয়ার সাথে বৈঠক করলেন, মূলত বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য বলেই আমার মনে হয় যে তারা সেনাবাহিনী একটা নির্বাচন চায়, এবং এই নির্বাচনটা নিয়ে, এটা আমি বললাম যে তাদের চাওয়া কি, সেনাবাহিনীর চাওয়া কি, একটা হলো যে সেফ গার্ড, সেফ এক্সিট, এবং দেশকে একটা সিস্টেমেটিক জায়গায় রাখা, এমন একটা সরকার ব্যবস্থা
আসবে যারা বাংলাদেশের যে চিরায়িত যে রাষ্ট্রকাঠামো, কালচার এবং ইনক্লুসিভ সোসাইটি, মধ্যপন্থার সরকার, উগ্রপন্থা যেন না হয়, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক, রাষ্ট্র অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া, সব কিছুর জন্য তিনি তার ভাবনাটা পরিষ্কার করতে গিয়েছেন। এখন এর বাইরে আরও অনেকগুলো ব্যাখ্যা আছে। সেটি হলো যে এই যখন সেনাপ্রধানের অবস্থান, সেনাপ্রধান আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইউনূসের যে সরকার, সেই সরকার বেশ কিছু জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, ব্যর্থ হচ্ছেও। বাজার ব্যবস্থাপনা আমি জানি না কি অবস্থা, কিন্তু সরকার ব্যবস্থাপনা যে চরম অদক্ষতা, সেটি নিশ্চয়ই আপনাদের কেউ অস্বীকার করবেন না। তো সেই জায়গায় আরও কিছু সামাজিক অস্থিরতার জন্ম দিয়েছে, যেগুলোর অনেকাংশেই ট্যাকেল করা গিয়েছে, কিন্তু যেই জায়গাটাতে ট্যাকেল করা যায়নি সেটা হলো ছাত্র সমন্বয়কদের সম্মিলিত কিছু কিছু যে উদ্যোগ, পদক্ষেপ, সেগুলো খুব হঠকারী। যেমন এই যে বিপ্লবী সরকারের ঘোষণা দেওয়া, সংবিধান কবর দেওয়া, এটি নিশ্চয়ই সরকার পছন্দ করেন না বলেই বাগড়া দিয়েছে, এবং সেনাবাহিনীও পছন্দ করেনি, এবং করেনি বলেই তারা এবং বিএনপি সবচেয়ে বড় দল একসাথে মার্চ করেছে। মার্চ করার প্রেক্ষিতে সব কিছুই থেমে গিয়েছে বলা চলে। কিছু দাবি দেওয়া ঘোষিত হয়েছে ছাত্রদের তরফ থেকে। আমার ধারণা যে একটা প্রোক্লেমেশন হবে, কিন্তু সবার দলমত নির্বিশেষে একটা বিষয় সিদ্ধান্তে মতকে পৌঁছাবে। তো এটা একটা অসন্তুষ্টি আর্মির। আরেকটা অসন্তুষ্টি হলো সম্ভবত নির্বাচনের দিনক্ষণ রোডম্যাপ নিয়ে ইউনূস সরকার ছাত্রদের চাপে যে ধরনের অস্থিরতায় আছে, সিদ্ধান্তহীনতায় আছে, আর্মি, সেনাবাহিনী, ওয়াকারুজ্জামান সম্ভবত এই সিদ্ধান্তহীনতা পছন্দ করছেন না। তিনি নির্দিষ্ট দিনক্ষণ চান, তিনি নির্দিষ্ট রোড ম্যাপ চান, এবং সেটি তো আবার তিনি পরিষ্কার করে বলতেও পারছেন না। কিন্তু তিনি যেটা চান সেটা তাকে বলাতে হবে রাজনৈতিক দলকে দিয়ে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি যদি কোনো বড় বিষয়ে দাবি করে বসে, রোডম্যাপ চেয়ে বসে কিংবা দিনক্ষণ চেয়ে বসে, এবং সেই লক্ষ্যে যদি 2-4 দিনের সমাবেশ এবং হুঙ্কার দিয়ে বসে, সেটি এই সরকার কিভাবে সামাল দেবে, তখন একটা জাতীয় মতৈক্য তৈরি হইতে পারে। এই ধরনের অনেক বিষয় আছে। তো সেই বিষয়গুলো পরিষ্কার করার জন্যই হয়তো সেনাপ্রধান বেগম জিয়ার সাথে বসেছিলেন, নির্দেশনা নিতে এবং নির্দেশনা দিতে। এর বাইরে আর অন্য কোনো সমীকরণ আমার হাতে নেই। আরেকটি বিষয় যেটা না বললেই নয়, 2 দিন আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশের 2টি দেশপ্রেমিক বাহিনী আছে, একটা হলো জামায়াত ইসলামী, একটা হলো সেনাবাহিনী। সেটাতেও নিশ্চয়ই বিব্রত সেনাবাহিনী, যে না, জামায়াত ইসলামী এভাবে নিজেদের সেনাবাহিনীকে জড়িয়ে যেভাবে একটা মনোভাব, পারসেপশনস বিল্ড করার চেষ্টা করছে, সেনাবাহিনী প্রধান কিংবা সেনাবাহিনী অ্যাজ এ হোল সেটা বিলং করে না। সেটা হয়তো তারা এইভাবে সহজভাবে নিচ্ছে না বিষয়টা, এবং সেনাবাহিনীকে জড়িয়ে, জামায়াত ইসলামের উত্থানকে জড়িয়ে কেউ অন্য কোনো কিছু ভাবুক, সেটাও হয়তো তারা পছন্দ করছে না। অনেক কিছুই হতে পারে। এর বাইরে অনেক কালকে যদি আমরা দেখি শফিকুর রহমানের শরীর স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়েছেন সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান, তাহলে হয়তো আবার সমীকরণ ভিন্ন হতে পারে, অথবা এই সমীকরণটাও থাকতে পারে যে না, বড় 2টি স্টেক হোল্ডারের কাছে দেখা করে মতামত জানতে চাইছেন, সেনাবাহিনীর অস্থিরতা কিংবা তাদের দাবি দেওয়াগুলো বুঝতে চাইছেন। অনেক কিছুই হতে পারে। আপাতত এটি আমার ভাবনা। আপনাদের যদি নিজস্ব কোনো ভাবনা থাকে মিলিয়ে দেখতে পারেন, এবং এইটার মধ্যে দিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্টস আকারে জানাতে পারেন। চলতি কথায় আপাতত এতটুকুই। নিশ্চয়ই এটা নিয়ে আরও আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। সবাইকে ধন্যবাদ।